আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গণিত বিষয়ক ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথ কার্নিভালে আপনাদের স্বাগত। আজ আমরা গণিতের এই অংশে জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা জ্যামিতির ১ম পর্বে জ্যামিতির প্রাথমিক আলোচনা, বিন্দু, রেখা এই বিষয় নিয়ে আলোকপাত করব। আসুন আমরা শুরু করি। এবং আমাদের এই বিষয়বস্তু ভালো লাগলে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমাদের প্রাথমিক আলোচনা জ্যামিতি পর্ব ১ বিন্দু রেখা সম্পর্কিত বিষয় আমরা দেখি। আমাদের প্রাথমিক আলোচনা যেটি আমরা দেখি যে জ্যামিতি গণিতশাস্ত্রের একটি প্রাচীন শাখা, একে রেখাগণিতও বলা হয়ে থাকে। জ্যামিতি বা জিওমেট্রি শব্দের অর্থ জ্যা অর্থাৎ ভূমি এবং মিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। দ্য ওয়ার্ড জিওমেট্রি মিনস ৮ মিটার। জ্যামিতির একক কোনো জনক নেই। ইউক্লিডিয়ান গোষ্ঠীকে জনক হিসেবে ধরা হয়। এই ইউক্লিডিয়ান গোষ্ঠী গ্রিক পণ্ডিত ইউক্লিড ৩২৫ খ্রিস্টাব্দে পূর্বে জন্মগ্রহণ করেন কোথায়? গ্রিসে, এবং মৃত্যুবরণ কোথায়? মিশরে মৃত্যুবরণ করেন। এবং এই ইউক্লিডকেই জ্যামিতির জনক হিসেবে ধরা হয়। দেখেন, সর্বপ্রথম ১৩টি খণ্ডে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। তার রচিত গ্রন্থের নাম কি? এলিমেন্টস। এবং এটি কয় খণ্ডে বিভক্ত? ১৩ খণ্ডে বিভক্ত। আমরা এটা একটু পড়ব। এজন্য তাকে জ্যামিতির জনক বলা হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় হচ্ছে জ্যামিতির একটা বিষয় ঘনবস্তু। আমরা একটা জিনিস কিছু ঘনবস্তু সম্পর্কে জানবো। ঘনবস্তুর মাত্রা হচ্ছে ৩ টি। মাত্রা কি? যেটা দ্বারা তাকে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাত্রা হচ্ছে ৩ টি। এবং এর তল বা পৃষ্ঠ, এর তল বা আমরা বলতে পারি পৃষ্ঠ অথবা বলতে পারি সারফেস। সারফেস হচ্ছে আপনার ৬ টি। কেমন? একটা সারফেস, একটা সারফেস, একটা সারফেস, এই পাশে একটা, পিছনে একটা, আবার কোথায়? নিচে একটা, ভিতরে একটা, এই পাশে একটা। মোট ৬ টা সারফেস। এবং সাইড বা ধার, এটাও পরীক্ষায় আসে ১২ টি। সাইড অবলিক কি বলেন তো? ধার। ১২ টি। সাইড অবলিক ধার কেমন? এই যে একটা সাইড, একটা সাইড, একটা সাইড, একটা সাইড, এইভাবে আপনার ১২ টা সাইড আছে। আচ্ছা, এবং এই প্রত্যেকটা তলের আবার মাত্রা ২ টি। ঘনবস্তুর টোটাল মাত্রা, মোট মাত্রা ৩ টি। প্রত প্রতিটি তলের মাত্রা কিন্তু ২ টি। প্রতিটি তলের মাত্রা কিন্তু কয়টি হবে? ২ টি। ২ টি। বিষয়টা হচ্ছে এমন যে আমরা এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ ধরতে পারি। উচ্চতা ধরতে পারি। এটা প্রস্থ, এটা তখন কি হবে? উচ্চতা। এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা। তাহলে এটা প্রস্থ, এটা উচ্চতা আমরা ধরতে পারি। প্রতিটি তলের মাত্রা কয়টি হবে? ২ টি। দেখেন, আমরা আ এই প্রাথমিক আলোচনা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো একটু দেখে নিই। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? সর্বপ্রথম মিশরে জ্যামিতির আলোচনা শুরু হয়। তারপরে প্রশ্নটা দেখেন, জ্যামিতির জনককে আমরা একটু আগে বলেছি। জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। আচ্ছা। আর এগুলো তো আমরা জানি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। এগুলো সম্পর্কে আমরা আমাদের গণিতে পূর্বে কিছু টিউটোরিয়াল আর্যভট্ট সম্পর্কে আলোচনা আছে, আল খোয়ারিজমি সম্পর্কে আলোচনা আছে। ইউক্লিডের মহাগ্রন্থ এলিমেন্টস কয় খণ্ডে বিভক্ত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি ১৩ খণ্ডে বিভক্ত। এই যে দেখেন, এটা আমরা কিন্তু বারবার বলছি, একটি বস্তুর ঘনবস্তুর কয়টি পৃষ্ঠ বা তল থাকে? অর্থাৎ বা অথবা একটি বাক্সে কয়টি তল থাকে? ৬ টি। কোন ৩ টি মাত্রায় দেখেন জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, ভর, সময় হচ্ছে না, এইটুকু বাদ। এখানে ভর, ওজন হয় না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মাধ্যমে জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়। এরপরের প্রশ্নটা দেখেন, জ্যা শব্দের অর্থ কি? ভূমি। এটা আমাদের পরীক্ষায় এসে থাকে। এরপরে দেখেন, বিন্দু ও রেখা। আমরা জানি যার শুধুমাত্র অবস্থান আছে তাকে কি বলা হয়? বিন্দু। এটা হচ্ছে কি বলেন তো? বিন্দু। বিন্দুর চলার পথই হচ্ছে কি বলেন তো? বিন্দুর চলার পথই রেখা। চলার পথই হচ্ছে কি বলেন তো? রেখা। তাহলে বিন্দু শুধু অবস্থান আছে, কোনো মাত্রা নেই। ২ টি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি মাত্র সরলরেখা আঁকা যায়। ২ টি সরলরেখায় একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। আঁকা যায়। আমাদের পরবর্তী লাইনটা একটু ভুল হয়েছে। এটা আমরা কেটে দিই। ২ টি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। বিষয়টা হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু।
এই যে আমি সরলরেখা আঁকবো, এটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব। সেটা বলা আছে যে দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে সমরেখা বিন্দু বলে। মনে করেন একটা রেখার উপর অনেকগুলো বিন্দু অবস্থান করতে পারে। একে বলা হয় কি বলেন তো? সমরেখা বিন্দু বলা হয়। একে সমরেখা বিন্দু বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? যে বিন্দু শুধু অবস্থান আছে, কোনো মাত্রা নেই। দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি মাত্র সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে সমরেখা বিন্দু বলে। আচ্ছা, এরপরের টপিকসটি দেখেন এবং রেখা কাকে বলা হয়? যে বিন্দু চলার পথকেই রেখা বলা হয়। বিন্দু চলার পথকে কি বলে? রেখা। সমরেখা কাকে বলে? যখন দুই বা তত এর অধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করে সমরেখা বলে। এটা আমরা আগে আলোচনা করছি। এরপর ৩টা বিষয় দেখেন, রেখা, রেখাংশ, রশ্মি। এটা পরীক্ষায় আসে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ ভুলে যাই। রেখার হচ্ছে কোনো প্রান্ত বিন্দু নেই। রেখাংশ, রেখাংশ মানে কি? রেখার অংশ। রেখার অংশই হচ্ছে রেখাংশ। রেখার অংশই হচ্ছে রেখাংশ। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমি রেখাংশ বলবো, তার মানে কি? প্রান্ত বিন্দু থাকবে, শেষ বিন্দু থাকবে। রেখাংশে কয়টি প্রান্ত বিন্দু থাকে? ২টি প্রান্ত বিন্দু থাকে। আর রশ্মি মানে কি? আমি এইভাবে রশ্মিটা মনে রাখি যে একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে সামনে কোন দিকে যাচ্ছে আমি জানি না। যেমন এক্স-রে রশ্মি বলি, একটা বিন্দু থেকে উৎপন্ন সামনে কোন দিকে যাচ্ছে জানি না। তাহলে রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। রশ্মির কয়টা প্রান্ত বিন্দু থাকে? একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। আমরা একটু দেখি এর পরের বিষয়টি। রেখার পরে সরল রেখা দেখেন। একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিক পরিবর্তন না করে তাহলে তাকে সরল রেখা বলে। দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এটাও একটা গুরুত্বপূর্ণ, আমরা আগেও আলোচনা করছি। একটি সরলরেখার বৈশিষ্ট্য যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। আচ্ছা, বক্ররেখা, ইংলিশটা চমৎকার আমাদের দেখেন, জিগজ্যাগ লাইন। একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পৌঁছাতে যদি দিক পরিবর্তন করে সেটাকে কি বলা হয়? বক্ররেখা বলা হয়। আচ্ছা, আমরা একটু সমান্তরাল রেখা নিয়ে আঁকি। দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা কি সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাকে সমান্তরাল রেখা বলে। অর্থাৎ এই রেখার সাথে সমান দূরত্ব বজায় রেখে এখানে যেটুকু এখানে সেইটুকু, এখানে যেটুকু এখানে কি বলেন তো সেইটুকু, এটাকে বলা হয় কি বলেন তো? সমান্তরাল রেখা। যেসব সরলরেখায় একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল। আমি সবসময় বলি সমান্তরাল রেখার লম্ব দূরত্বই ন্যূনতম দূরত্বই হচ্ছে কি বলেন তো? এই দুটি রেখার ন্যূনতম দূরত্বের নামই হচ্ছে লম্ব দূরত্ব। ন্যূনতম দূরত্বই হচ্ছে কি বলেন তো? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব। এরপরে বিষয়টা দেখেন, একটি সরলরেখার সমান্তরাল রেখা দিয়ে একটি উপর লম্ব হলে তা অপরটির উপরে কি হয়? লম্ব হয়। মানে এইটার উপর যদি সে লম্ব হয় তাহলে এই উপরটার উপরও সে কি হয়? লম্ব হয়। এই ৩ নম্বর কথা এইটাই বোঝাচ্ছে লাস্টেরটা। আচ্ছা, আমরা এখন একটু দেখি এই বিষয় থেকে কি প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে। রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কি? রেখার কোনো কি নেই বলেন তো? প্রান্তবিন্দু নেই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরে সহকারী পরিচালক পদে এসেছে। রেখা প্রধানত কয় প্রকার? রেখা প্রধানত কয় প্রকার হবে? ২ প্রকার। সরল রেখা আর হচ্ছে কি বলেন তো? বক্ররেখা। দুটি সমান্তরাল রেখা কোনো কয়টি বিন্দুতে ছেদ করে? এই নাম্বার প্রশ্নে কিন্তু উত্তর কি বলেন তো? নেই। কারণ রেখা দুটি সমান্তরাল রেখা উত্তর কি বলেন তো? নেই। সমান্তরাল রেখা কখনোই কি ছেদ করে না। দুটি সমান্তরাল রেখা কখনোই কি করে না? ছেদ করে না। তার মানে ৩৬ কি এটা ভুল উত্তর এসেছে, উত্তর নেই। এর পরের প্রশ্নটা দেখেন, খুবই লজিক্যাল একটি প্রশ্ন। দুটি লাইন একে অন্য থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলছে। তাহলে একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? যেহেতু এরা সমান্তরালভাবে চলছে, সমান্তরালভাবে চলার মানে হচ্ছে এরা কখনোই মিলিত হবে না। তাহলে উত্তর হবে কি? কখনোই নয়। অর্থাৎ দুটি সমান্তরাল রেখা কখনোই মিলিত হতে পারে। এরপর দেখেন এক নজরে আমরা একটা জ্যামিতির ধারণা নেব। আমরা প্রথমেই দেখেন কি পড়ছি? বিন্দু পড়ছি। প্রথমে আমরা কি পড়ছি? বিন্দু। আমরা একটু বিন্দুটা লিখে নিই। বিন্দুর চলার পথ হচ্ছে কি বলেন তো? রেখা। এইবার রেখা থেকে আমরা কি পড়ছি বলেন তো? সরল রেখা,
আর হচ্ছে কি বলেন তো? বক্ররেখা, বক্ররেখা। আবার দেখেন সরল রেখা থেকে আমরা পাই কি? আমরা আ সমান্তরাল রেখা পাই এবং কি পাই বলেন তো? সমান্তরাল পাই এবং তির্যক রেখা পাই, তির্যক রেখা পাই। এই বক্ররেখা থেকেই কিন্তু আমাদের বৃত্ত, তারপর হচ্ছে আপনি কি বলতে পারেন? উপবৃত্ত, পরাবৃত্ত এইগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে বলেন তো? বক্ররেখা থেকে সৃষ্টি হয়েছে পরাবৃত্ত। আর সমান্তরাল রেখা কখনো ছেদ করে না। এই তির্যক রেখা দিয়ে আমাদের কি হয়েছে উৎপন্ন? কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ এবং পঞ্চভুজ। মানে এই তির্যক রেখা থেকেই কিন্তু এইগুলো ডট, ডট, ডট ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ যাই বলেন। এবার তাহলে আসেন তির্যক রেখাটা কি? তির্যক রেখাটা হচ্ছে যে একটু খাড়া রেখা। এটা একটা তির্যক রেখা। এটা একটা তির্যক রেখা। এভাবে একটা তির্যক রেখা। জাস্ট খাড়া রেখা। মানে বিন্দু, বিন্দু চলাপথ রেখা, রেখা সরলরেখা এবং বক্ররেখা, সরলরেখা, সমান্তরাল এবং তির্যক রেখা। তির্যক রেখা থেকে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বক্ররেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এইগুলো তৈরি হয়েছে। আমরা ধাপে, ধাপে জ্যামিতিতে এরপর আমরা কোণ সম্পর্কে আলোচনা করব। চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আপনাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।